প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার শুরু করছি। তো আমরা আজকের ক্লাসে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব শুরুতে, সেটি হচ্ছে আমি এখানে লিখে রেখেছি অলরেডি। সম্পৃক্ত বাষ্পচাপ ও অসম্পৃক্ত বাষ্পচাপ, এই কনসেপ্টটা আমাদের একটু জানতে হবে। তো আমরা জানি যে আমাদের দেশে যে নদী নালা খাল বিল আছে, এইগুলো থেকে প্রতি মুহূর্তেই কি হচ্ছে, পানি বাষ্পীভূত হচ্ছে। তো এই নদী নালা খাল বিল থেকে পানি বাষ্পীভূত হয়ে কোথায় যাচ্ছে? উত্তর হচ্ছে আমাদের তোমার যে বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলে যে বায়ু আছে, বায়ুর সাথে জলীয় বাষ্পগুলো মিশে যাচ্ছে এবং জলীয় বাষ্পগুলো বায়ুর তুলনায় হালকা, ফলে জলীয় বাষ্প তোমার বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় বা ভেসে থাকে। তো এখন তোমার এই যে জলীয় বাষ্পগুলো বায়ুমণ্ডলে আছে, এটার প্রমাণ হচ্ছে এই যে আমাদের দেশে যে বিভিন্ন সময় বৃষ্টি হয়, কুয়াশা হয়, ইভেন শিলাবৃষ্টি হয়। তো এইগুলো কোত্থেকে পতিত হয়? আমরা কোত্থেকে দেখতে পাই এগুলো কোত্থেকে পতিত হয়? উত্তর হচ্ছে বায়ুমণ্ডল থেকে পতিত হয়। তার মানে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প আছে, এগুলোই হচ্ছে তার প্রমাণ। এই যে বৃষ্টি, কুয়াশা বা শিশির, শিলাবৃষ্টি, স্নো বৃষ্টি, এইগুলোই হচ্ছে প্রমাণ। তাহলে বায়ুমণ্ডলে এই জলীয় বাষ্পগুলো কোত্থেকে গেল? উত্তর হচ্ছে আমাদের দেশে যে নদী নালা খাল বিল আছে, এইগুলো থেকেই প্রতি মুহূর্তেই তোমার কি হচ্ছে, এই পানিগুলো উপরিতল থেকে পানিগুলো বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে বায়ুর সাথে মিশে গিয়ে সেখানে কিছু মেকানিজমের কারণে তোমার এইগুলো সংঘটিত হয়। বৃষ্টি, স্নো বৃষ্টি, শিলাবৃষ্টি বা আরো যে শিশির, এই ঘটনাগুলো সংঘটিত হয়। তো এখন দেখো, সেইটা বুঝতে গেলে আমাকে আগে এই সম্পৃক্ত বাষ্পচাপ এবং অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে সেটা একটু আমাকে জানতে হবে। তাহলে পানি যে কোনো তাপমাত্রায় কি হয় বলো? পানি যে কোনো তাপমাত্রায় বাষ্পীভূত হয়। ঠিক আছে, পানি যে কোনো তাপমাত্রায় কি হয়? বাষ্পীভূত হয়। তো এখন এটা বোঝানোর জন্য ধরো আমরা যদি একটা বদ্ধ পাত্র বিবেচনা করি, সাধারণত আমরা এগুলো ল্যাবে যখন আমরা করি তখন একটা আইসোলেটেড জায়গায় আমরা এই এক্সপেরিমেন্ট গুলো করি। তো আমরা এখানে আইসোলেটেড একটা পাত্র নিলাম। আইসোলেটেড মানে হচ্ছে বদ্ধ। তো এই পাত্রের এই লেভেল পর্যন্ত ধরো পানি আছে, নিচের লেভেল, এই উপরের এই ডটের লাইন যে লেভেল গুলো দেখানো হচ্ছে, এই লেভেল পর্যন্ত আমার কি আছে? পানি আছে। আর তাহলে তোমার অর্ধেক ধরো পানি, আর বাকি অর্ধেক তাহলে কি আছে? পাত্রের উপরে এই অংশটায় কি আছে বলো? এই জায়গাটায় কি আছে, কে বলতে পারো? বায়ু স্যার। হ্যাঁ, এই জায়গায় বায়ু আছে। আচ্ছা, এখন তোমার পানি যে কোনো তাপমাত্রায় কি হয় বলো? বাষ্পীভূত হয়। তাহলে এখন স্যার বলো তো বাষ্পীভূত হয়। এখন কি ঘটবে? এখন কি ঘটনা ঘটবে এখান থেকে বলো? এই যে তোমার পানির যে মুক্ত তল, উপরের যে তল, এই তল থেকে পানির কণাগুলো তোমার কি হবে? পানি তোমার বাষ্পীভূত হবে। তো বাষ্পীভূত হয়ে এই বাষ্পের কণাগুলো কোথায় যাবে? উত্তর হচ্ছে এই যে ফাঁকা যে স্থানটা আছে, এই স্থানে যে বায়ু আছে, বায়ুর সাথে মিশে যাবে। এখন বলো তো, এই সময় যত অতিবাহিত হবে, এই উপরে জলীয় বাষ্পগুলো উপরের দিকে যাবে। তাহলে জলীয় বাষ্পের কণাগুলোকে আমি বোঝানোর জন্য ধরো আলাদা আর একটা আমি কালার নিয়ে নিচ্ছি। ধরো এইগুলো হচ্ছে জলীয় বাষ্পের কণা। এইগুলো বোঝানোর জন্য বড় করে দেখাচ্ছি, বাস্তবে এত বড় না, যদিও তোমার মনে হয় অনেক ছোট দেখতে পাচ্ছ। তো এখন বলো তো, এই জলীয় বাষ্পের কণার পরিমাণ সময় যত অতিবাহিত হবে, এই স্থানে জলীয় বাষ্পের কণার পরিমাণ কি হতে থাকবে বলো? স্যার বাড়তে থাকবে স্যার। বাড়তে থাকবে। ভেরি গুড। তাহলে সময় যত অতিবাহিত হবে, এই ফাঁকা স্থানটায় যে বায়ু আছে, এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আচ্ছা, এখন বলো তো, সারা জীবনে কি এটা বৃদ্ধি পেতে থাকবে, নাকি এই ফাঁকা স্থানটার জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে বলো? স্যার একটা নির্দিষ্ট ক্ষমতা থাকবে স্যার। হ্যাঁ, একটা নির্দিষ্ট জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। ফলে দেখা যাবে যে সময় যত অতিবাহিত হবে, এই স্থানটা, ধরো আমি উদাহরণ হিসাবে যদি একটু বোঝাতে চাই, যে এই স্থানটা ম্যাক্সিমাম ধরো তোমার স্বাভাবিক অবস্থায় একটা নির্দিষ্ট তাপমাত্রায় তোমার 200টি, বোঝানোর জন্য আমি বলছি, 200টি জলীয় বাষ্পের কণা এই স্থানটা ধারণ করতে পারে স্বাভাবিক অবস্থায় একটা নির্দিষ্ট তাপমাত্রায়। আচ্ছা, এখন বলো তো, তো সময় যত অতিবাহিত হচ্ছে ততই এই ফাঁকা স্থানে কি জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো বৃদ্ধি পেতে পেতে যখন 200টা হয়ে যাবে, তখন কি কি ঘটনা ঘটবে বলো তো? পানি কিন্তু এখান থেকে বাষ্পীভূত হতেই থাকবে। ওই অবস্থায় কি ঘটনা ঘটবে বলো? বায়ুর দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে এলাকাটি।
আচ্ছা, ওই অবস্থায় যে ঘটনা সংঘটিত হবে যে এই স্থানটায় যতটুকু জলীয় বাষ্প ধারণ করার কথা ছিল ততটুকু জলীয় বাষ্পের কণা দ্বারা ওই স্থানটা পরিপূর্ণ হয়ে গেল। এই অবস্থায় এই পানি থেকে জলীয় বাষ্পায়ন কিন্তু হতেই থাকবে। তাহলে বাষ্পায়ন হলে জলীয় বাষ্পের কণাগুলো উপরে যাবে ঠিক, কিন্তু সেটা ওই স্থানে থাকার জায়গা না পেয়ে সেটা পুনরায় আবার কি করবে, ব্যাক করবে। উপরে যাবে কিন্তু সেটা ওই জায়গায় থাকার স্থান না পেয়ে সেটা পুনরায় আবার পানিতে ফিরে এসে এই জলীয় বাষ্পের কণাগুলো আবার কাতে পরিণত হবে, পানিতে পরিণত হবে। তাহলে আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছো? যে আমার ইনিশিয়াল যখন ইভাপোরেশন শুরু হলো, বাষ্পায়ন শুরু হয়েছে, তখন সময় যত অতিবাহিত হবে তখন এই ফাঁকা স্থানটায় জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। তো এই স্থানটা যদি আমি ম্যাক্সিমাম 20টি জলীয় বাষ্প 200টি জলীয় বাষ্প ধারণ করতে পারে, তাহলে একটা নির্দিষ্ট সময় এই স্থানে কতটুকু 200টা জলীয় বাষ্প হয়ে যাবে। তো যখন 200টা জলীয় বাষ্প হয়ে যাবে তখন এই জায়গায় কিন্তু পানির বাষ্পায়নটা কিন্তু থেমে থাকবে না, পানির বাষ্পায়নটা হতেই থাকবে। কিন্তু তাহলে ওই অবস্থায় যখন 200টা দ্বারা ওই স্থানটা পরিপূর্ণ হয়ে গেল, ওই অবস্থায় যে বাষ্পায়ন হচ্ছে, এই বাষ্পের কণাগুলো যে উপরে যাচ্ছে সেটা পুনরায় আবার নিচে ফিরে আসতেছে। এইটা কেন? এর কারণটা হলো যে এই স্থানে যতটুকু জলীয় বাষ্প ধারণ করার কথা ছিল ততটুকু জলীয় বাষ্প দ্বারা ওই স্থানটা পরিপূর্ণ হয়ে গেছে, ফলে ওই স্থানটা আর জলীয় বাষ্প ধারণ করতে পারবে না। তো বিধায় পারবে না, জলীয় বাষ্প ধারণ করতে পারবে না বলেই তোমার এই বাষ্পায়নের কারণে যে জলীয় বাষ্পটা উপরে যাচ্ছে ওই উপরে থাকার স্থান না পেয়ে সেটা পুনরায় আবার নিচে ফিরে এসে সেটা পানিতে রূপান্তরিত হচ্ছে। তো এই অবস্থায় এই ফাঁকা স্থানে যে জলীয় বাষ্পটা এখন আছে, এই জলীয় বাষ্প অর্থাৎ এই স্থানে যতটুকু জলীয় বাষ্প ধারণ করার কথা ছিল, 200টা জলীয় বাষ্প ধারণ করার কথা ছিল, 200টা জলীয় বাষ্পের কণা দ্বারা এই স্থানটা পরিপূর্ণ হয়ে গেল। এই অবস্থায় এই পাত্রের মধ্যে যে বাষ্পটা আছে সেই বাষ্পের নামই হচ্ছে তোমার সম্পৃক্ত বাষ্প। দেখো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে সম্পৃক্ত বাষ্পের ফিজিক্যাল মিনিংটা কি বলো, আলামিন বলো। স্যাচুরেশন ভেপার বলা হয়। স্যাচুরেশন ভেপারের ফিজিক্যাল মিনিংটা কি, আলামিন শুনতে পাচ্ছ? কোনো একটা, জি স্যার, কোনো একটা বায়ুমণ্ডলে যতটুকু মানে জলীয় বাষ্প ধারণ করার মানে পরিমাণ আছে তার সমান যদি হয়ে যেত তখন স্যার সম্পৃক্ত বাষ্পচাপ হয়ে যাবে। তাহলে সম্পৃক্ত বাষ্পের অর্থ হলো যে ওই স্থানটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে ম্যাক্সিমাম যতটুকু জলীয় বাষ্পের কণা ধারণ করতে পারে ততটুকু জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ হয়ে যাওয়া, এটাই হচ্ছে সম্পৃক্ত বাষ্প। আচ্ছা, এখন বলো তো এই সম্পৃক্ত বাষ্পগুলো কি একক ক্ষেত্রফলের উপরে পাত্রের দেওয়ালে কি একটা বল প্রয়োগ করবে না? এই বল একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করে সেটাকে আমরা কি বলি বলো? একক ক্ষেত্রফলের উপরে যে বল সেটাকে আমরা কি বলবো বলো? চাপ। তো এই চাপ বলবো স্যার। তাহলে এই চাপটা কার চাপ বলো? বাষ্পের চাপ। জলীয় বাষ্পের চাপ। তাহলে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কাকে বলে? তাহলে প্রথমে আমরা সম্পৃক্ত বাষ্প জানলাম, এরপরে এই সম্পৃক্ত বাষ্প পাত্রের দেওয়ালে একক ক্ষেত্রফলের উপরে যে বল প্রয়োগ করে সেই বলকেই বলা হয় সম্পৃক্ত বাষ্প চাপ বা সম্পৃক্ত জলীয় বাষ্প চাপও বলতে পারো তোমরা, জলীয় কথাটা না বললেও হয়, সম্পৃক্ত বাষ্প চাপ। তো সম্পৃক্ত বাষ্প চাপের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, যে একটা স্থান যতটুকু জলীয় বাষ্প ধারণ করার কথা ততটুকু জলীয় বাষ্প দ্বারা যদি ওই স্থানটা পরিপূর্ণ হয়ে যায় তাহলে সেই বাষ্পটাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প। আর এই সম্পৃক্ত বাষ্প পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করে সেই চাপটাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প চাপ। ওকে। আর এই সম্পৃক্ত বাষ্প চাপে আসার আগের যে বাষ্পটা ছিল সেই বাষ্পটাকে বলা হয় অসম্পৃক্ত বাষ্প। তাহলে অসম্পৃক্ত বাষ্পটাকে আমি কিভাবে ডিফাইন করছি, যে কোন একটি স্থান যতটুকু জলীয় বাষ্প ধারণ করার কথা ছিল তার চেয়ে যদি কম জলীয় বাষ্প ওখানে থাকে তাহলে সেই জলীয় বাষ্পকে বলা হয় অসম্পৃক্ত জলীয় বাষ্প। তার মানে অসম্পৃক্ত কথার অর্থ হলো যে ওই স্থানটা এখনো তোমার জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ হয় নাই, সম্পৃক্ত হয় নাই। তাহলে সম্পৃক্ত অবস্থায় আসার আগের যে জলীয় বাষ্পগুলো ছিল, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণ জলীয় বাষ্পের কণা ছিল, ওই অবস্থায় যে জলীয় বাষ্পটা ওখানে পাওয়া যায় সেই বাষ্পটাকে বলা হয় অসম্পৃক্ত জলীয় বাষ্প। আর এই অসম্পৃক্ত জলীয় বাষ্প পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করে সেই চাপটাকে তখন কি বলা হবে, অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তাহলে অসম্পৃক্ত কথার অর্থ হলো যে ওই স্থানটা আরো জলীয় বাষ্প ধারণ করতে পারবে, কিন্তু সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের অর্থ হলো যে সেই স্থানটা জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে, ফলে সেই স্থানটা আর জলীয় বাষ্প ধারণ করতে পারবে না। দেখো মিস্টার সাব্বির হোসেন বলো, সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ এটা ক্লিয়ার করো। সম্পৃক্ত বাষ্পচাপ অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে, এই উদাহরণ থেকে বুঝাও। মানে স্যার যদি
বায়ুটা ওই অবস্থানটা পূর্ণ হয়ে যায়, মানে যতটুকু যতটুকু বায়ু প্রয়োজন ওইখানে যদি এটা বায়ুকণা দ্বারা পূর্ণ হয়ে যায়, সেই ক্ষেত্রে সম্পৃক্ত হয়ে যাবে। বায়ুকণা না, জলীয় বাষ্প আর বায়ুকণা আলাদা জিনিস। তুমি কি লেখাপড়া করতেছো বুঝলাম না। এখানে তো অলরেডি আগে থেকে ফাঁকা স্থানে আগে থেকে কি ছিল? বায়ুকণা ছিল। এখন কি পানি থেকে বায়ুকণা যাচ্ছে না জলীয় বাষ্প যাচ্ছে? তো ক্লাসে থেকে তোমার লাভটা কি বলো? জলীয় বাষ্প। ক্লাসে থেকে তো তুমি কিছু শিখলা না। তো এখান থেকে নিচ থেকে উপরে জলীয় বাষ্পের কণা যাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার কথা, সেই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা যদি ওই স্থানটা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে সেই জলীয় বাষ্পকে বলা হয় সম্পৃক্ত জলীয় বাষ্প। আর সম্পৃক্ত জলীয় বাষ্প পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করে, সেই চাপটাকে বলা হয় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। আর তাহলে সম্পৃক্ত কথার ফিজিক্যাল বাংলা মিনিং হলো, বাংলা কথায় যদি আমরা বলি, তাহলে ওই স্থানটা যতটুকু জলীয় বাষ্প ধারণ করার কথা ততটুকু জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ হয়ে যাওয়া, এই হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ। আর সম্পৃক্ত বাষ্পচাপে আসার আগের যে অবস্থাটা ছিল, যে স্থানটা আরো জলীয় বাষ্প ধারণ করতে পারবে, এই বাষ্পচাপটাকে বলা হয় অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। ওকে, আর অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে এটা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কাকে বলে, এগুলো সংজ্ঞা হিসেবে পরীক্ষা 1 মার্কের জন্য আসতে পারে। এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপের সংজ্ঞা বললে একটা পার্থক্য হয়ে যায়। এরপরে সম্পৃক্ত বাষ্পচাপটা একটা বদ্ধ স্থানে তৈরি হয়, আর অসম্পৃক্ত বাষ্পচাপ সেটা বদ্ধ স্থানেও হতে পারে, খোলা স্থানেও হতে পারে। সম্পৃক্ত বাষ্পচাপ খোলা স্থানে হয়, কিন্তু সেটা হচ্ছে রিয়ার কেস, ব্যতিক্রম। তো সেটা আমরা এখানে কাউন্ট করি না। তো সম্পৃক্ত বাষ্পচাপ মূলত কোন স্থানে তৈরি হয়? বদ্ধ স্থানে তৈরি হয়। আর অসম্পৃক্ত বাষ্পচাপটা খোলা স্থানেও তৈরি হয়, বদ্ধ স্থানেও তৈরি হয়। আচ্ছা, এটা একটা পার্থক্য হতে পারে। আর একটা পার্থক্য হচ্ছে যে সম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্রে, চার্লসের সূত্রে মানে না, কিন্তু অসম্পৃক্ত বাষ্প বয়েলের সূত্রে, চার্লসের সূত্রে মানে। এগুলো তোমরা একটু দেখবে। আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যে একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায়, এটা ভালো করে এই পয়েন্টটা নোট করো সবাই, একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। তার মানে আমার এই যে ফাঁকা স্থানটা ছিল, এই ফাঁকা স্থানটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় এই স্থানটা 200টি জলীয় বাষ্প ধারণ করতে পেরেছে ম্যাক্সিমাম। আচ্ছা, এখন তো সেই তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায়, তার মানে একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। তো ধরো আমি বোঝার জন্য যদি একটু বলতে চাই যে ধরো ওই স্থানটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সিমাম কতটা জলীয় বাষ্পের কণা ধারণ করেছিল? 200টি। এখন যদি আমি তাপমাত্রা ইনক্রিজ করে এই তাপমাত্রাটা যদি আমি 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই, তো তাপমাত্রা, তাপ বৃদ্ধি করা মানে কি বলতো? তাপ মানে কি? এক প্রকার শক্তি। তো যখন তুমি এনার্জি প্রয়োগ করবে, তখন এই যে জলীয় বাষ্পের কণাগুলো এখন যে দূরত্বে আছে, এই দূরত্বে থাকবে নাকি কাছাকাছি চলে আসবে বলতো? কাছাকাছি দূরত্বে আসবে নাকি দূরে সরে যাবে? চলে আসবে। কাছাকাছি চলে আসবে। তো কাছাকাছি আসার কারণে তাহলে এখানে কি কিছু ফাঁকা স্থান তৈরি হবে এর ভিতরে? জি স্যার। ফাঁকা স্থান তৈরি হবে। একটা স্টুডেন্ট শুধু রেসপন্স করছে। 22 জন স্টুডেন্ট ক্লাসে আছে, একটা স্টুডেন্ট রেসপন্স করতেছে মাত্র। তাহলে এই স্থানটায় কিছু জায়গা ফাঁকা তৈরি হবে, খালি স্থান তৈরি হবে। কেন? কারণ তুমি তাপ ইনক্রিজ করেছো, তাপমাত্রা বৃদ্ধি করেছো। তো তাপ মানে কি? এক প্রকার শক্তি। তো শক্তি বৃদ্ধি করার কারণে তোমার এই মলিকুল গুলো, জলীয় বাষ্পের কণাগুলো কাছাকাছি চলে আসবে, ফলে কিছু ফাঁকা স্থান তৈরি হবে। তো ফাঁকা স্থান তৈরি হলে সেই স্থানটা আরো জলীয় বাষ্প কি করতে পারবে বলো? ধারণ করতে পারবে। ধারণ করতে পারবে। তাহলে আগে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্থানটা সম্পৃক্ত জলীয় বাষ্প ছিল। এখন যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করলা, তখন কি সেটা কি সম্পৃক্ত অবস্থা আছে নাকি অসম্পৃক্ত অবস্থায় চলে গেল? অসম্পৃক্ত হয়ে যাবে এবার। অসম্পৃক্ত অবস্থায় চলে গেল কেন? কেননা ওই স্থানটা আরো কিছু জলীয় বাষ্প নিতে পারবে। ঠিক আছে, সেটার পরিমাণ খুব বেশি না, কিন্তু নিতে পারবে কিছুটা। তো ধরো তোমার 210টি জলীয় বাষ্পের কণা সে নিয়েছে। তাহলে এই যে 200 থেকে 210-এ গেল, তার মানে কি সে ওই স্থানটা তাপমাত্রা বৃদ্ধির কারণে আরো জলীয় বাষ্প নিয়েছে। তাহলে আমরা কি শিখলাম এখানে বলো? যে একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, বাট তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, তাহলে ওই স্থানের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কি হয় বলো? বৃদ্ধি পায়। বৃদ্ধি পায়। আর যদি তাপমাত্রা হ্রাস করা হয়, তাহলে ঘটনা কি ঘটবে? তাহলে ওই স্থানে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কিছুটা কমে যাবে, হ্রাস পাবে। তাহলে আমরা 3টা তথ্য এখানে জানলাম। এই বাক্যটা সবসময় মনে রাখবে। এই বাক্যটাই হচ্ছে আসল এই যে আমরা যে পরে যে টপিকগুলো আমরা আলোচনা করব। তাহলে একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায়
নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। কিন্তু তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে এই গ্যাস মানে জলীয় বাষ্পের কণাগুলো খুব কাছাকাছি অবস্থানে চলে আসে, ফলে কিছু ফাঁকা স্থান তৈরি হয়। অর্থাৎ এখানে ওই সময় চাপের মানটা অলমোস্ট স্থির থাকে। তো চাপ যদি স্থির থাকে তাহলে ভি সমানুপাতিক টি, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করা হলে আয়তন বেড়ে যায়, কিছুটা বেড়ে যায়, সমানুপাতিক হারে বেড়ে যায়। চাপ স্থির থাকলে সেটা কোন সূত্র কাজ করে বলো? চার্লসের সূত্র। তাহলে সেক্ষেত্রে আয়তন কিছুটা বেড়ে যাবে, আর আয়তন যদি বেড়ে যায় তাহলে সেই স্থানটা আরো জলীয় বাষ্প ধারণ করতে পারবে। এই যে আগে 200টা ধারণ করেছিল, এখন 210টা ধারণ করবে। আর তাপমাত্রা যদি কমানো হয় তাহলে আয়তন কি হবে বলো? কমে যাবে। তো তাপমাত্রা কমানো হলে আয়তন কমে যাবে। কমে গেলে তাহলে ওই স্থানটা জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাও কি হবে? কমে যাবে। কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? তাহলে আমরা কি শিখলাম যে একটা নির্দিষ্ট স্থান নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, বাট তাপমাত্রা যদি ইনক্রিজ করা হয় তাহলে ওই স্থানের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কিছুটা বৃদ্ধি পায়। আর তাপমাত্রা যদি কমানো হয় তাহলে ওই স্থানের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কিছুটা কমে যায়। এই যে বাক্যটা, এই বাক্যটা সবসময় মনে রাখতে হবে। আচ্ছা, এবারে চলে আসো। তাহলে আমরা এখানে আরেকটা পার্থক্যের ক্ষেত্রে আমরা কি বললাম, একটা সম্পৃক্ত বাষ্পকে আমরা কিভাবে অসম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতে পারি বলো? তাপমাত্রা কি করে বলো? তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি বৃদ্ধি। করে। তাপমাত্রা বৃদ্ধি করে একটা সম্পৃক্ত বাষ্পকে অসম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতে পারি। উল্টো ভাবে আমরা বলতে পারি না যে ধরো এই স্থানটা 200টা জলীয় বাষ্প দ্বারা অসম্পৃক্ত অবস্থায় আছে, তো ধরো ওই অবস্থায় তাপমাত্রা ধরো আমি বললাম যে 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অসম্পৃক্ত অবস্থায় আছে। এখন যদি আমি তাপমাত্রা 20 ডিগ্রি থেকে কমিয়ে দিই, ধরো তোমার 16 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে এলাম, তো এই তাপমাত্রায় এসে দেখা গেল, তাহলে আমরা কি জানি তাপমাত্রা কমানো হলে এই স্থানের জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা কি হবে বলো? স্যার কমে যাবে স্যার। কমে যাবে। তাহলে তাপমাত্রা কমাইতে থাকলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এলে দেখা যাবে যে স্থানে যে পরিমাণ জলীয় বাষ্প আছে ওই পরিমাণ জলীয় বাষ্প দ্বারাই আবার ওই স্থানটা কি হয়ে যাবে? সম্পৃক্ত অবস্থায় রূপান্তরিত হবে। তাহলে আমরা সম্পৃক্ত বাষ্পকে তাপমাত্রা বৃদ্ধি করে অসম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতে পারি, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর তাপমাত্রা হ্রাস করে কোন স্থানের অসম্পৃক্ত জলীয় বাষ্পকে আমরা সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করি। সো দ্যাটস এ very important difference between saturated vapor pressure and unsaturated vapor pressure. তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। তো এই পার্থক্যগুলো একটু মনে রাখবে, হ্যাঁ, এগুলো অনুধাবনমূলক প্রশ্নে পরীক্ষা আসে। সম্পৃক্ত বাষ্প কাকে বলে বা সম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে, অসম্পৃক্ত বাষ্প কাকে বলে বা অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে, এগুলো সংজ্ঞা হিসেবে পরীক্ষা আসতে পারে। আর সম্পৃক্ত বাষ্পচাপ ও অসম্পৃক্ত বাষ্পচাপের মধ্যে পার্থক্য কি, এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসতে পারে। আর আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে সম্পৃক্ত বাষ্পচাপ সবচেয়ে বেশি আর অসম্পৃক্ত বাষ্পচাপ সম্পৃক্ত বাষ্পচাপের তুলনায় কম। কেন কম? কেননা সম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে এখানে কি ম্যাক্সিমাম জলীয় বাষ্প আছে, তো ম্যাক্সিমাম জলীয় বাষ্প থাকলে সেখানে চাপের পরিমাণ কি হবে? বেশি হবে। আর অসম্পৃক্ত বাষ্পের ক্ষেত্রে জলীয় বাষ্প কি ম্যাক্সিমাম আছে না ম্যাক্সিমামের চেয়ে কম আছে? কম আছে, ওই স্থানটা আরো জলীয় বাষ্প ধারণ করতে পারবে। ফলে অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ সম্পৃক্ত বাষ্প চাপের চেয়ে কি চাপ প্রয়োগ করবে বলো? কম চাপ প্রয়োগ করবে। কম চাপ প্রয়োগ করবে। কম চাপ সো এই প্রয়োগ যে করবে। 4টা 5টা ডিফারেন্স বলা হলো, এই ডিফারেন্স গুলো তোমরা একটু মনে রাখবে। আচ্ছা, এবারে আমরা পরের টপিকে চলে যাচ্ছি, এটা রিলেটেডই, সেটা হচ্ছে তোমার শিশিরাঙ্ক বা শিশির। তোমরা শিশিরের নাম শুনেছো? শীতকালে যে শিশির বা কুয়াশা পড়ে, জি স্যার। জি স্যার, জি। তো সেই জায়গা থেকে আমরা গুরুত্বপূর্ণ একটা টার্ম আমরা শিখবো, সেটা হচ্ছে শিশিরাঙ্ক। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সংজ্ঞা হিসেবে 1 মার্কের জন্য পরীক্ষায় আসে। ডিউ পয়েন্ট বলা হয়, DEW, ডিউ পয়েন্ট, শিশিরাঙ্ক। তো শিশিরাঙ্ক বলতে অ্যাকচুয়ালি এটাকে তাপমাত্রা ইন্ডিকেট করা হয়। শিশিরাঙ্ক কথার বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা। শিশিরাঙ্ক অর্থ কি? পরীক্ষায় 1 মার্কের এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসে। শিশিরাঙ্ক কথার অর্থ কি? উত্তর হচ্ছে, বা শিশিরাঙ্ক কি নির্দেশ করে? উত্তর হচ্ছে কি? তাপমাত্রা ইন্ডিকেট করে। তাহলে শিশিরাঙ্কের সংজ্ঞা হলো যে কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে ওই স্থানটা যদি ওই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ হয়ে যায় বা সম্পৃক্ত অবস্থায় রূপান্তরিত হয়, তাহলে সেই তাপমাত্রাটাকে বলা হয় তোমার শিশিরাঙ্ক। আমি আবার একটু বলছি, শিশিরাঙ্কের সংজ্ঞা যদি পরীক্ষা কখনো ভালো পরীক্ষা আসে, তাহলে ভালোভাবে বললে এইভাবে বলবে যে যে তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। এখন সম্পৃক্ত যখন হয় তখন কি ঘটনা ঘটে সেটা একটু আমি একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি। সম্পৃক্ত অবস্থায় যখন যাই তখন যে ব্যাপারটা দাঁড়াবে যে ধরো এটা একটা বদ্ধ পাত্র আমরা বিবেচনা করলাম, আমি নিচে আর পানি দেখাইলাম না, হ্যাঁ,
তো ধরো এখানে তোমার জলীয় বাষ্পের কণাগুলো আছে, জলীয় বাষ্পের কণাগুলো আছে এই ফাঁকা স্থানটায়। এই জলীয় বাষ্পের কণাগুলো ধরো তোমার সম্পৃক্ত অবস্থায় এসছে। তো সম্পৃক্ত অবস্থায় যখন আসবে, আমি তো কয়েকটা দেখাচ্ছি, আসলে বাস্তবে এখানে লক্ষ কোটি কোটি তোমার এখানে জলীয় বাষ্পের কণা থাকবে এই মাঝখানে ফাঁকা স্থানটায়। তো যখন সম্পৃক্ত অবস্থায় আসবে, তখন যে ঘটনাটা ঘটে, তখন এখানে এই জলীয় বাষ্প কণাগুলোর ঘনীভবন হয়। ঘনীভবন কথার অর্থ কি তোমরা একটু বলো তো? কনডেনসেশন বলা হয় ইংলিশে। ঘনীভবন কথার অর্থ কি বলো? স্যার কঠিন পদার্থে রূপান্তরিত হওয়া স্যার। তরল থেকে কঠিন রূপান্তরিত। না না, ঘনীভবন কথার অর্থ হলো যে এই অনেকগুলো জলীয় বাষ্পের কণা তখন একত্রিত হয়ে যাবে, একত্রিত হবে। ঠিক আছে, একত্রিত হবে। তো ধরো তোমার জলীয় বাষ্পের কণাগুলো নরমালি কি বায়ুর তুলনায় কি বলো হালকা, ফলে এটা বায়ুমণ্ডলে ভেসে থাকে। তার মানে এই ভিতরে যে বায়ু কণাগুলো আছে জলীয় বাষ্প বাদে, আর যে ফাঁকা স্থানটা সেখানে কিন্তু বায়ু আছে। তার মানে ভিতরে বায়ুর চাপও আছে, আবার জলীয় বাষ্পের চাপও আছে কিন্তু। এখন আমি কি বললাম যে এই স্থানটা যখন সম্পৃক্ত অবস্থায় আসবে, তো সম্পৃক্ত অবস্থায় আসার অর্থ কি, যে এই স্থানে যতটুকু জলীয় বাষ্প ধারণ করার কথা ছিল ততটুকু জলীয় বাষ্প দ্বারা কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেল। ঠিক আছে, এখন এই সম্পৃক্ত অবস্থায় এলে কি ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই জলীয় বাষ্প কণাগুলোর ঘনীভবন হয়। তো ঘনীভবন হয়ে ধরো তোমার 20-30টা জলীয় বাষ্পের কণা ধরো একত্রিত হয়ে গেল। 20-30টা জলীয় বাষ্পের কণা যখন একত্রিত হয়ে যাবে, তখন কি একটা ক্ষুদ্র জলবিন্দুতে রূপান্তরিত হয়। ক্ষুদ্র জল বোঝানোর জন্য আমি একটু মোটা করে দেখাচ্ছি, বাস্তবে এগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুতে রূপান্তরিত হয়। তাহলে এই জায়গাটায় কি ঘটনা ঘটতেছে বলো? উত্তর হচ্ছে স্যার ঘনীভবন স্যার। তো ঘনীভবন যখন হয় তখন কি হয় আমরা জানলাম, সেটা হচ্ছে অনেকগুলো জলীয় বাষ্পের কণা কি হচ্ছে একত্রিত হয়ে একটা ক্ষুদ্র জলবিন্দুতে রূপান্তরিত হচ্ছে, ক্ষুদ্র জলবিন্দুতে রূপান্তরিত হচ্ছে। এই ক্ষুদ্র জলবিন্দুতে যখন রূপান্তরিত হয়, জলবিন্দু বা জলকণা যেটাই বলো সমস্যা নাই, এই ক্ষুদ্র জলবিন্দুতে যখন রূপান্তরিত হচ্ছে, তখন কিন্তু এই ক্ষুদ্র জলবিন্দুর ভর একটা সিঙ্গেল জলীয় বাষ্পের যে ভর ছিল, জলীয় বাষ্প কণার যে ভর ছিল, তার চেয়ে কি হবে বলো? বড় বেশি হবে। বেশি হবে। বেশি হবে স্যার। তো ভর বেড়ে যাওয়ার কারণে এই এই ক্ষুদ্র জলকণা আর কিন্তু তখন বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না। সেটা তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ যে বল, পৃথিবীতে প্রত্যেকটা বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে, তাই না? সেটা কত বলে? F=mg। এই যে ভর যে বৃদ্ধি পেল, এই ভর বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর উপরে তার মাধ্যাকর্ষণ বলের মান কি হয়েছে বলো? যখন জলীয় বাষ্প ছিল তখন ভর এতই কম ছিল যে তোমার এই বলের পরিমাণ অনেক কম ছিল, ফলে সেটা পৃথিবীতে ফিরে আসে না, ওটা জলে বায়ুমণ্ডলে ভেসে থাকে। কিন্তু যখন ক্ষুদ্র জলকণায় রূপান্তরিত হয়েছে বা জলবিন্দুতে রূপান্তরিত হয়েছে, তখন কি ঘটনা ঘটছে? তখন এটার ভর বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর উপরে তার মাধ্যাকর্ষণ বলের মান বেড়ে যাচ্ছে। এই মাধ্যাকর্ষণ বলের মান বেড়ে যাওয়ার কারণে সেটার বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না, সেটা তখন পৃথিবীতে পতিত হয়। এই যে তোমার যে তাপমাত্রায় এই ঘটনাটা অর্থাৎ সম্পৃক্ত বাষ্পটা তৈরি হয়, সম্পৃক্ত বাষ্প হলেই এই ঘটনাটা সংঘটিত হয়, শিশির তৈরি হয়। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু যেটা তৈরি হচ্ছে, সেটাকে তোমার কি বলা হচ্ছে? শিশির। এটাকে তোমার কি বলা হচ্ছে? তোমার শিশির। ঠিক আছে, তাহলে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, যে সম্পৃক্ত অবস্থায় কি ঘটনা ঘটে, জলীয় বাষ্প কণাগুলোর ঘনীভবন হয়। এই ঘনীভবনের কারণে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুতে রূপান্তরিত হয়, আর জলবিন্দুতে রূপান্তরিত হওয়ার কারণে পৃথিবীর উপরে তার ওই জলবিন্দুর উপরে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলে মান বেড়ে যায়, ফলে সেটার আর ওই বায়ুমণ্ডলে ভেসে থাকতে পারে না, সেটা পৃথিবীতে পতিত হয়। এই ঘটনাকে বলা হয় তোমার শিশির। যে জিনিসটা পতিত হচ্ছে সেটাকে বলা হয় শিশির। আর যে তাপমাত্রায় এই ঘটনাটা সংঘটিত হলো তথা সম্পৃক্ত অবস্থা লাভ করেছে, এই তাপমাত্রাটাকে বলা হয় তোমার শিশিরাঙ্ক। দেখো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? শিশিরাঙ্ক বলতে তাহলে কি ইন্ডিকেট করা হচ্ছে বলো? তাপমাত্রা। তাপমাত্রা স্যার। তাহলে কি বলবে তাপমাত্রা। পরীক্ষায় সংজ্ঞা এলে কি বলবে? যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। পরীক্ষায় এলে এই সংজ্ঞাটা দিবে 1 মার্কের জন্য যদি পরীক্ষায় কখনো আসে। তো আমির হোসেনের বইতে আরেকটা সংজ্ঞা আছে, ওইটা দিবে না। আমির হোসেনের বইতে এই সংজ্ঞাটাও আছে যে তাপমাত্রায় শিশির জমতে শুরু করে, জমতে মানে শিশির তৈরি হয়, এবং যে তাপমাত্রায় শিশির অদৃশ্য হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় শিশিরাঙ্ক। হ্যাঁ, এই কথাটাও ঠিক যে যখন সম্পৃক্ত অবস্থায় এখানে এই স্থানটা যখন সম্পৃক্ত অবস্থায় এসছে, তখন তো ঘনীভবন হয়েছে, তাই না? তো ঘনীভবন হওয়ার সাথে সাথে কি তৈরি হচ্ছে? তোমার শিশির তৈরি হচ্ছে, বা যে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুতে রূপান্তরিত হচ্ছে। তো যখন জলবিন্দুতে রূপান্তরিত হচ্ছে, তখন ওই জলবিন্দুটা কি ওই স্থানে থাকবে নাকি সেখান থেকে পৃথিবীতে পতিত হবে? তাহলে ওই স্থান থেকে কি হচ্ছে? অদৃশ্য হয়ে যাচ্ছে।
তাহলে যে তাপমাত্রায় এই ঘটনা ঘটলো, শিশির তৈরি হলো, ওই তাপমাত্রায় আবার ওই স্থান থেকে শিশির কি হচ্ছে, অদৃশ্য হচ্ছে। এই জন্য সেই তাপমাত্রাটাকে তোমার কি বলা হয়, শিশিরাঙ্ক। কিন্তু পরীক্ষার সংজ্ঞা এলে ভালোভাবে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করবে, যে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই তাপমাত্রাটাকে বলা হয় তোমার শিশিরাঙ্ক। দেখো তো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা শিশিরাঙ্কের কনসেপ্টটা, ডিউ পয়েন্ট? জি স্যার, আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। এবারে বলো তো, ধরো এই স্থানটা অসম্পৃক্ত অবস্থায় আছে, এখন আমি শিশিরাঙ্কে নিয়ে যেতে চাই বা সম্পৃক্ত অবস্থায় নিয়ে যেতে চাই। সম্পৃক্ত অবস্থায় নিয়ে গেলে তো শিশির তৈরি হবে, তো তখন কি ঘটনা ঘটবে বলো তো? তাহলে আমরা অসম্পৃক্ত বাষ্পকে আমরা সম্পৃক্ত বাষ্পে কয়টা ভাবে নিয়ে যেতে পারি, কি কি পদ্ধতি আছে, টেকনিক আছে, বলো দেখি। স্যার একটা তাপের মাধ্যমে আর একটা তাপ হ্রাস করার মাধ্যমে স্যার। আয়তন মানে চাপ পরিবর্তন। এটা পাত্রে আয়তন তো আমি নাড়াইতে পারবো না, এটা তো ফিক্সড, এখানে বাউন্ডারিতে ফিক্সড করা আছে। তো দুইটা ভাবে করা যায়। নাম্বার ওয়ান, যে ধরো ওই স্থানটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বা ধরো আমি বোঝানোর জন্য বলছি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত আছে, ধরো অসম্পৃক্ত, কিন্তু আমরা ওই স্থানটাকে সম্পৃক্ত অবস্থায় নিয়ে যেতে চাই। তাহলে আমরা কি করতে হবে, তাপমাত্রা কমাতে হবে। হ্রাস করতে হবে। তো তাপমাত্রা কমানোর কারণে ধরো তোমার আমি বললাম যে, ধরো বোঝানোর জন্য বললাম যে 18 ডিগ্রি সেলসিয়াসে যখন এলাম, তখন ওই স্থানটা কাতে রূপান্তরিত হলো, সম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত হলো। তো যখন সম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত হলো, তখন কি তৈরি হয়েছে, শিশির তৈরি হয়েছে। তাহলে শিশিরাঙ্ক আমরা কোনটাকে বলবো, 30টাকে বলবো নাকি 18 ডিগ্রি সেলসিয়াসটাকে বলবো? 18 ডিগ্রি 18 সেলসিয়াস বলবো। 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষা আসে যে কোন স্থানে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 18 ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো? তাহলে কি বলবে তোমরা, বলো। তাহলে বলবে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই স্থানে যে জলীয় বাষ্প আছে, ওই জলীয় বাষ্পটা ওই দ্বারা ওই স্থানটা অসম্পৃক্ত অবস্থায় আছে। কিন্তু তাপমাত্রা যদি কমিয়ে 18 ডিগ্রি সেলসিয়াসে আনা হয়, তাহলে ওই স্থানে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, ওই পরিমাণ জলীয় বাষ্প দ্বারাই ওই স্থানটা কি অবস্থা লাভ করবে, সম্পৃক্ত অবস্থা লাভ করবে, তথা শিশির তৈরি হবে। তাহলে এই যে 18 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রাটাকে বলা হবে তোমার শিশিরাঙ্ক। তাহলে এটা একটা টেকনিক, যে কোন একটা নির্দিষ্ট তাপমাত্রায় একটা নির্দিষ্ট স্থানে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা অসম্পৃক্ত অবস্থায় আছে, এখন আমরা তাপমাত্রা কমিয়ে ওই স্থানে যে জলীয় বাষ্পটা আছে সেই পরিমাণ জলীয় বাষ্প দ্বারা আমরা ওই স্থানটাকে কি করতে পারি, সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতে পারি। এটা একটা টেকনিক। আর আরেকটা টেকনিক হচ্ছে যে আমরা যদি তাপমাত্রা স্থির রেখেই করতে চাই, তাহলে কি করতে হবে, 30 ডিগ্রি সেলসিয়াস অসম্পৃক্ত আছে, তাহলে সেক্ষেত্রে আরো কি করতে হবে, জলীয় বাষ্পের কণা কি করতে হবে বলো, বৃদ্ধি করতে হবে। জলীয় বাষ্প আরো অ্যাড করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে জলীয় বাষ্পের কণা যোগ করলে সার্টেন টাইম পরে দেখা যাবে যে তোমার এই স্থানের জলীয় বাষ্প দ্বারা কি হয়ে যাবে, সম্পৃক্ত অবস্থা হবে। তাহলে একটা অসম্পৃক্ত বাষ্পকে সম্পৃক্ত বাষ্পে রূপান্তর করতে পারি আমরা দুইটা টেকনিকে। নাম্বার ওয়ান, তাপমাত্রা হ্রাস করে। নাম্বার টু, জলীয় বাষ্পের পরিমাণ, তাপমাত্রা স্থির রেখে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি করে। এই কনসেপ্ট, এই কথাগুলো মনে রেখো, এগুলো হচ্ছে তথ্য। এই তথ্যগুলোর আলোকে এখন আমরা গুরুত্বপূর্ণ আর একটা জিনিস পড়বো আমরা, সেটা হচ্ছে তোমার আর্দ্রতা। আচ্ছা, এখন আর্দ্রতা কি জিনিস বলো তো, নর্মাল সেন্স থেকে বলো, তোমরা তো নিশ্চয়ই জানার কথা। আর্দ্রতা কি জিনিস বলো? হিউমিডিটি বলা হয় এটাকে, আর্দ্রতা। জলীয় বাষ্পের পরিমাণের মতো বুঝি, হয় যেটা সাধারণভাবে বুঝি। জলীয় বাষ্প থাকে। জায়গা তা আর্দ্রতা হচ্ছে যে এই যে বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প আছে, এগুলোর কারণে আমরা অনেক সময় আমাদের যে ফিলিংসটা হয়, অনুভূতি হয়, সেটা কখনো মনে হয় যে আবহাওয়া অনেক সময় শুষ্ক বা শুকনো, আবার অনেক সময় আর্দ্র বা ভিজা মনে হয়, তাই না? তো বায়ু শুষ্ক না ভিজা, এটি যা দ্বারা পরিমাপ করা হয় তাকেই বলা হয় আর্দ্রতা। কি বললাম, বায়ু শুষ্ক না ভিজা। শুষ্ক মানে শুকনো, আর ভিজা মানে কি, আর্দ্র। তো বায়ু শুষ্ক না ভিজা, এটি যা দ্বারা পরিমাপ করা হয় তাকেই বলা হয় আর্দ্রতা। ক্লিয়ার হয়েছে? আর্দ্রতা কাকে বলে, সংজ্ঞা আসতে পারে 1 মার্কের জন্য। আর্দ্রতা কাকে বলে বলো? বায়ু শুষ্ক না ভিজা, এটি যা দ্বারা পরিমাপ করা হয় তাকে বলা হয় আর্দ্রতা, হিউমিডিটি। বুঝতে পেরেছো? জি স্যার। তো এই আর্দ্রতা হচ্ছে 2 প্রকার। 1 নাম্বার হচ্ছে তোমার পরম আর্দ্রতা, অ্যাবসলিউট হিউমিডিটি, পরম আর্দ্রতা। আর 2 নাম্বার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো পরম আর্দ্রতা কাকে বলে সেটা নিয়ে একটু আমাদের একটু জানতে হবে। পরম আর্দ্রতা বলতে বোঝানো হয় যে কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভরকেই বলা হয় পরম আর্দ্রতা, বা জলীয় বাষ্পের পরিমাণকেই বলা হয় পরম আর্দ্রতা। কি বললাম, পরম আর্দ্রতার সংজ্ঞা,
যে কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় পরম আর্দ্রতা। ধরো কোন স্থানের ভি আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা ভর ধরো ছোট হাতের এম, তাহলে একক আয়তনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প আছে বলো? এম ডিভাইডেড ভি। এই যে এই জিনিসটাকে বলা হয় তোমার পরম আর্দ্রতা। তো পরম আর্দ্রতাকে অনেক সময় নরমালি বলো তো, এই যে এম বাই ভি মানে কি, এটা নরমালি আমরা কি জানি বলো? স্যার রো স্যার। স্যার ঘনত্ব স্যার। ঘনত্ব। তো জলীয় বাষ্পের ক্ষেত্রে এটার আলাদা একটা নামকরণ করা হচ্ছে, সেটাকে কি নামকরণ করা হচ্ছে? পরম আর্দ্রতা, মনে রাখবে। তাহলে পরম আর্দ্রতার সংজ্ঞা হলো যে কোন স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় পরম আর্দ্রতা। তো কোন স্থানের বায়ুতে ভি আয়তনের বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ ছোট হাতের এম কেজি হয়, তাহলে একক আয়তনের বায়ুতে কত পরিমাণ জলীয় বাষ্প আছে? এম বাই ভি। এটা জলীয় বাষ্প বা বাদে অন্য যে কোনো ক্ষেত্রে এটাকে আমরা রো দিয়ে প্রকাশ করি, কিন্তু এই ক্ষেত্রে এটাকে আমরা পরম আর্দ্রতা দিয়ে প্রকাশ করি। তো বলো তো কোন স্থানে, আচ্ছা পরম আর্দ্রতার একক কি হবে বলো? এসআই একক কি হবে? পরম আর্দ্রতার এসআই একক ভর ভাগ আয়তন, তাহলে এটার এসআই একক হচ্ছে কেজি পার মিটার কিউব। তোমরা রেসপন্স করতে পারো না কেন? আমি যখন বললাম পরম আর্দ্রতার একক কি হবে, তখন তো তোমরা ঝটপট বলবে। তোমরা কি জানো না ভরের একক কি আর আয়তনের একক কি, এটা জানো না? তো সেটা জানলেই তো এটা বলা যায়। তোমরা রেসপন্স করো না কেন? তাহলে পরম আর্দ্রতার একক হচ্ছে কেজি পার মিটার কিউব। বলো তো কোন স্থানের পরম আর্দ্রতা 2 × 10⁻⁴ কেজি পার মিটার কিউব, এর অর্থ কি বলো? এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে। বলো কোন স্থানে পরম আর্দ্রতা, এটা বলতে কি বুঝো? কে পারবে? স্যার একক আয়তনের 2 × স্যার 10⁻⁴ একক আয়তনের বায়ুতে স্যার 2 × 10⁻⁴ কেজি পার মিটার কিউব জলীয় বাষ্প আছে স্যার। একক আয়তনের বায়ুতে বললে আবার পার কেজি মিটার কিউব, কেজি পার মিটার কিউব বললে হবে না। বলবে যে এর অর্থ হলো যে ওই স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 2 × 10⁻⁴ কেজি। তখন আর মিটার কিউব বলতে হবে না, কেননা শুরুতেই যে তুমি একক আয়তনে বলেছো, তাহলে পরে আবার কেন একক আয়তন নিয়ে আসবে? বুঝতে পেরেছো? তাহলে অনুধাবনমূলক প্রশ্ন 2 মার্কের জন্য এটা আসে পরীক্ষায়। তাহলে কোন স্থানে পরম আর্দ্রতা এত বলতে কি বুঝো? তাহলে এর অর্থ হলো যে ওই স্থানের একক আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে যা থাকবে তত কেজি হবে। এখানে কেজির জায়গায় অনেক সময় গ্রাম থাকতে পারে, তাহলে এখানে কেজির জায়গায় কি লিখবে? গ্রাম লিখবে। যে একক থাকবে সেই এককটা এখানে লিখবে। এই হচ্ছে পরম আর্দ্রতার সিগনিফিকেন্স। আচ্ছা, এবারে 2 নাম্বার যে আর্দ্রতা, সেটাকে বলা হচ্ছে তোমার আপেক্ষিক আর্দ্রতা, রিলেটিভ হিউমিডিটি। এটাই হচ্ছে আমাদের দেশে যে আবহাওয়া অফিস আছে, এই আবহাওয়া অফিস তোমার এই যে আপেক্ষিক আর্দ্রতা ক্যালকুলেশন করে কিন্তু আমাদের দেশে পূর্বাভাস দিয়ে থাকে যে বজ্র সহ বৃষ্টি হতে পারে বা শিলা বৃষ্টি হতে পারে, অনেক সময় বলে না? তো এটাকে বলে রিলেটিভ হিউমিডিটি, আপেক্ষিক আর্দ্রতা। তো এই আপেক্ষিক আর্দ্রতার একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, সংজ্ঞাটা নিয়ে আমি একটু ছোট কথা বলি। এটা সংজ্ঞাটা মুখস্থ করবে যে কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, ধরো এই স্থানে, ধরো আমি বললাম যে তাপমাত্রা ধরো T°C, তাহলে এই স্থানে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এই জলীয় বাষ্পের ভর, তো ধরো জলীয় বাষ্পের ভর এখন ধরো T°C তাপমাত্রা ধরো ছোট হাতের m, এবং এই স্থানটা ধরো অসম্পৃক্ত অবস্থায় আছে। তাহলে আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা হলো যে কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত, ধরো এই যে এটার আয়তন ধরো ভি, কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, এবং ওই একই তাপমাত্রায়, তার মানে তাপমাত্রাটাকে আমরা যদি ওটাই রাখতে চাই, তাহলে ওই একই তাপমাত্রায় ওই একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে মোট জলীয় বাষ্পের ভর। তার মানে উপরে T°C তাপমাত্রায় ভি আয়তনের বায়ুতে যে m পরিমাণ জলীয় বাষ্প ছিল, তাহলে ওই অবস্থায় কি ছিল বলো? অসম্পৃক্ত অবস্থায় ছিল। এখন আমরা তাপমাত্রা স্থির রেখে কি করতে চাচ্ছি? ওই স্থানটাকে, ওই আয়তনের বায়ুকে আমরা কি করতে চাচ্ছি? সম্পৃক্ত অবস্থায় নিয়ে যেতে চাচ্ছি। তাহলে তাপমাত্রা স্থির রেখে স্থানে বায়ুকে যদি আমরা অসম্পৃক্ত বাষ্পকে যদি সম্পৃক্ত বাষ্পে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হয়? অলরেডি আই হ্যাভ ডিসকাস। বলো কি করতে হবে? স্যার তাপমাত্রা বৃদ্ধি করতে হবে স্যার। এই ছেলে পাগল নাকি? এতক্ষণ ক্লাসে থেকেই শিখলা? এখানে দেখতে পাচ্ছ জলীয় এটা কি বাষ্পের স্যার সংখ্যা বৃদ্ধি করতে। তাপমাত্রা স্থির রেখে এটা করা হচ্ছে। ভেরি স্যাড, ভেরি ব্যাড। যাই হোক, তাহলে এখানে আমাকে আরো জলীয় বাষ্পের পরিমাণ বাড়াইতে হবে। বাড়ানো হলে অসম্পৃক্ত বাষ্পটা সম্পৃক্ত বাষ্পে রূপান্তরিত হবে। তাপমাত্রা স্থির রেখে করা হচ্ছে, এই জিনিসগুলো বুঝো না, সিগনিফিকেন্স গুলো বুঝো না। তাহলে আমি আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা হলো যে
কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে নির্দিষ্ট আয়তনের কোন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় ওই একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে মোট জলীয় বাষ্পের ভর এর অনুপাতকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। তার মানে আপেক্ষিক আর্দ্রতাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, রিলেটিভ হিউমিডিটি। সেটাকে যদি ভর দ্বারা প্রকাশ করতে চাও তাহলে ছোট হাতের এম ডিভাইডেড ক্যাপিটাল এম। তাহলে এই ছোট হাতের এম মানে যখন অসম্পৃক্ত অবস্থায় ছিল, আর এই ক্যাপিটাল এমটা কখন এলো বলো? যখন তুমি তাপমাত্রা স্থির রেখে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি করে যখন সম্পৃক্ত অবস্থায় নিয়ে এসছো, এই এমটা হচ্ছে সেই এম, ক্যাপিটাল এমটা। এবং এটাকে শতকরায় প্রকাশ করা হয়, এই জন্য এখানে 100% দিয়ে গুণ করতে হবে। এবং আরেকটা জিনিস এটা মনে রাখবে যে তোমার ভর যত বেড়ে যাবে, এখানে জলীয় বাষ্পের পরিমাণ যত বেড়ে যায়, ঘনত্ব তত কি হবে বলো তো? জলীয় বাষ্পের ঘনত্ব তত কি হবে বলো? স্যার বেশি হবে স্যার। বেশি হবে। তাহলে আমরা যদি ঘনত্ব দিয়ে বলতে চাই তাহলে ধরো রো ইনিশিয়াল ডিভাইডেড রো ফাইনাল, এটা দিয়েও কিন্তু করা যায়, হ্যাঁ, ইনটু 100%। আবার আরেকটা জিনিস, ওই যে গত দিনে মানে রিলেশনটা লিখেছিলাম যে রো যদি বাড়ে তাহলে তাপমাত্রা তোমার পি তত কি বাড়বে, তার মানে আমার ভরত কি তত বাড়বে, তার মানে ঘনত্ব বাড়া মানে ভর বাড়া, আর ঘনত্ব বাড়া মানে কি জলীয় বাষ্পের চাপ কি হবে, বৃদ্ধি পাবে। স্থির তাপমাত্রায়, খেয়াল করে, স্থির তাপমাত্রায়, তাপমাত্রা কিন্তু স্থির আছে, স্থির তাপমাত্রা মানে কি জানি, রো সমানুপাতে পি না। তার মানে কি আমার যদি ঘনত্ব বাড়ে তাহলে আমার ভর বেড়ে যাবে, আর ভর বাড়া বা ঘনত্ব বাড়া মানে কি চাপ বেড়ে যাবে। তার মানে এটাকে কিন্তু আমরা চাপ দিয়েও বলতে পারি, সেটা হচ্ছে যে পি ইনিশিয়াল ডিভাইডেড পি ফাইনাল। তো চাপটাকে আমরা একটু অন্যভাবে আমরা রিপ্রেজেন্ট করব, সেটার একটা জেনারেলাইজ ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল টু এই যে তোমার টিডি, এই তাপমাত্রায় যে স্থানটা অসম্পৃক্ত অবস্থায় ছিল, বলতো এই স্থানটাকে আমরা ওই তাপমাত্রায় আমরা সম্পৃক্ত মানে এই তাপমাত্রায় যে অসম্পৃক্ত অবস্থায় ছিল যে পরিমাণ জলীয় বাষ্প দ্বারা, ওই পরিমাণ জলীয় বাষ্প দ্বারাই যদি আমরা ওই স্থানটাকে সম্পৃক্ত অবস্থায় আনতে চাই তাহলে কি করতে হয় জানো? স্যার আয়তন কমাতে হবে। আমি আয়তন বাড়ানো কমানোর ব্যাপারটা কি কখনো বলেছি বলতো? এটার কি আয়তন, এটা বাউন্ডারিতে তাহলে ফিক্সড। দুইটা তাপমাত্রা পদ্ধতি আমি কি করতে হবে? বলেছিলাম, কি লেখাপড়া শিখলা তোমরা দেখুন? উত্তর হচ্ছে তাপমাত্রা হ্রাস করতে হবে। তো তাপমাত্রা হ্রাস করা হলে এই স্থানে যে পরিমাণ জলীয় বাষ্প আছে অসম্পৃক্ত অবস্থায় ছিল, সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের কি হবে, সম্পৃক্ত অবস্থায় আসবে। তো যে তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায় আসবে তাপমাত্রা কমিয়ে, সেটাকে আমরা কি বলি, তাপমাত্রাটাকে শিশিরাঙ্ক বলি। তো শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের যে চাপ, সেটাকে আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। আর এইটা হচ্ছে যে আমরা তাপমাত্রা স্থির রেখে সম্পৃক্ত করতে আমরা যে পরিমাণ জলীয় বাষ্প আমরা নিব। ধরো আমার এখানে আগে 20 ডিগ্রি সেলসিয়াস, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস ছিল, এখন আমি তাপমাত্রা যখন কমিয়ে 18 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে এলাম, তাহলে 18 ডিগ্রি সেলসিয়াসে কি হয়েছে, স্থানটা অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত অবস্থায় এসছে, যেটাই হচ্ছে যে ছোট হাতের এফ। এই এফটা হচ্ছে এই 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এফটা কিন্তু তাপমাত্রা না, এটা হচ্ছে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আর এই 30টা কি ছিল, সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এবং এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, শতকরায় প্রকাশ করব। তাহলে ছোট হাতের এফটা হলো শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর ক্যাপিটাল এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তো এই সমীকরণ ব্যবহার করে তোমার আপেক্ষিক আর্দ্রতা বের করে আবহাওয়াবিদরা তোমার আবহাওয়ার পূর্বাভাস দিয়ে থাকে। তো আমরা আগামী ক্লাসে এই ফর্মুলাগুলো ব্যবহার করে কিভাবে অঙ্ক করতে হয় এবং এই আপেক্ষিক